আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সকল বিষয়ে বা সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য আবশ্যিক বিষয়। এটির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথম অধ্যায়ে একটি পাঠ, সেটি নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়টি হলো বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও এর প্রভাব। একটি ক্লাসে এটা সম্পন্ন করা সম্ভব নয়। আমরা চেষ্টা করব যতদূর এগোনো যায়। ভৌগোলিক বৈশিষ্ট্য যে কোনো দেশের আর্থসামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কর্মকাণ্ড তথা ইতিহাস নির্ভর করে সে দেশের ভৌগোলিক অবস্থানের উপর। ঐতিহাসিক নিহারঞ্জন রায় বলেন, দেশই হইতেছে মানুষের ইতিহাসের ভিত্তি। অর্থাৎ একটা দেশের ইতিহাস তার ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে। তিনি আরো বলেন, দেশের বস্তুগত রূপবহল পরিমাণই দেশান্তর্গত মানুষের সমাজ, রাষ্ট্র সাধনা, সংস্কৃতি, আহার বিহার, বসন বেসন, ধ্যান ধারণা ইত্যাদি নির্ণয় করে। আবার ফরাসি ঐতিহাসিক মাইকেলেটর বলেন, ইতিহাস বিশ্লেষণ মুখ্যত ভৌগোলিক তথ্যের উপর প্রতিষ্ঠিত। ভৌগোলিক ভিত্তি ছাড়া ইতিহাসে মানুষের কর্মকাণ্ডের বর্ণনা অনেকটা আকাশচারিতার মতো। কাজেই যে কোনো দেশের ইতিহাস বিনির্মাণের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের কর্মকাণ্ডের দুটো মাত্রা রয়েছে। এই দুটো মাত্রা দ্বারা মানুষের কর্মকাণ্ড নির্ণয় করা হয়ে থাকে। একটি হলো স্পেস, অর্থাৎ একটি ভৌগোলিক অবস্থান, আর একটি হলো সময়। আমরা যদি মুক্তিযুদ্ধের কথা বলি, তাহলে স্বাভাবিকভাবে একটি দেশের নাম উচ্চারিত হয় বাংলাদেশ, অর্থাৎ তার ভৌগোলিক অবস্থান। অন্যদিকে সময়কাল 1971। কাজেই এই ভৌগোলিক অবস্থান একটি দেশের ইতিহাস, একটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কর্মকাণ্ড এবং জনজীবনের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে। আমরা যে বাংলাদেশ বলতে বুঝবো, সেই বাংলাদেশটি হলো 1947 সালের আগ পর্যন্ত যে বাংলা, অর্থাৎ বর্তমানে পশ্চিম বাংলা এবং আমাদের বর্তমানে বাংলাদেশ, এই উভয় বাংলা কখনো কখনো বর্ধিত হয়েছে। এই উভয় বাংলার যে ভৌগোলিক অবস্থান 47 সালের আগ পর্যন্ত, সেটা নিয়ে দেখব এবং পরবর্তীতে বাংলাদেশ হওয়ার পর সেটার সেই বিষয়টিও দেখার আমরা চেষ্টা করব। ভৌগোলিক বৈশিষ্ট্য দেখার পূর্বে আমরা একটু জেনে নেব বাংলাদেশের সীমারেখাটা। প্রাচীনকাল থেকেই বাংলাদেশের এই সীমারেখা যদি নির্ধারণ করা সম্ভব হয়, তাহলে আমরা এটাও নির্ধারণ করতে পারবো যে বাংলাদেশের ভৌগোলিক দিক থেকে একটি সক্রিয় আঞ্চলিক সত্তা রয়েছে, নিজস্ব একটা সত্তা রয়েছে। যদি আমরা দেখি, বাংলাদেশের উত্তরে ঐতিহাসিক নিহারঞ্জন রায় বলছেন, উত্তরে সিকিম পাহাড় এবং হিমালয় অঞ্চল, তার নিচে রয়েছে তরাই অঞ্চল, নেপালের তরাই অঞ্চল এবং কিছু কিছু ছোটখাটো পর্বতমালা। যদি হিমালয় পর্বতমালা থাকে, তাহলে উত্তর দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ একটা দুর্ভেদ্য ছিল, এটাতে সহজে কেউ প্রবেশ করতে পারত না। দক্ষিণ দিকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই বিশাল জলরাশি, বঙ্গোপসাগর। প্রাচীনকাল থেকে এটা ছিল দুর্ভেদ্য, সহজে এই পথে কেউ আসতে পারত না। তবে জানা পৃথিবীর কাছে উন্মুক্ত ছিল, যে কেউ এখানে প্রবেশ করতে পারত। বাংলাদেশে বা বাংলার পশ্চিম সীমান্ত ছিল অপেক্ষাকৃত
খর্বিকিত। পশ্চিম সীমান্তের সর্ব উত্তরে ছিল রাজমহলের পর্বতমালা। রাজমহলের পর্বতমালার ঠিক নিচে ছিল ঝাড়খণ্ড জঙ্গলাকীর্ণ, যেটা দিয়ে সহজে কেউ প্রবেশ করতো না। সর্বপ্রথম এই অঞ্চল দিয়ে বাংলাদেশ আক্রমণ করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ঝাড়খণ্ডের নিচেই ছিল ছোটনাগপুর পর্বতমালা, তারপরে ছিল বালেশ্বর, কিশোরগঞ্জ পর্বতমালা সমূহ। এই পর্বতমালাগুলো একেবারে সমুদ্র পর্যন্ত চলে এসেছিল, যার ফলে হয়েছিল পশ্চিম দিকের সীমান্ত ছিল বাংলাদেশ সুরক্ষিত, সহজে কেউ এটাকে প্রবেশ করতে পারত না। এই পশ্চিম সীমান্ত যেন একটা দুর্ভেদ্য প্রাচীর হিসেবে কাজ করেছিল। পূর্ব সীমান্তে যদি আমরা দেখি, তাহলে পূর্ব সীমান্তের সর্ব উত্তরে ছিল ব্রহ্মপুত্র নদী। তার নিচেই আমরা যদি দেখি, উত্তর থেকে দক্ষিণ দিকে আসতে থাকি, তাহলে দেখতে পাবো আমরা খাসিয়া, জয়ন্তিয়া, ত্রিপুরার পর্বতমালা সমূহ এবং তারও নিচে পার্বত্য চট্টগ্রামের পর্বতমালা সমূহ, যেটা একেবারে সমুদ্র পর্যন্ত অর্থাৎ বঙ্গোপসাগর পর্যন্ত মিশে গিয়েছে, যার ফলে পূর্ব দিকেও প্রাচীনকাল থেকে একটা দুর্ভেদ্য প্রাচীরের মতো ছিল। এই যে সকল সীমান্ত অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে আমরা দেখতে পাচ্ছি যে সকল দিকেই বাংলাদেশ একটা প্রকৃতিগতভাবে একটা বেষ্টনী তৈরি করেছিল, যে বেষ্টনীর ফলে বাংলাদেশে সহজে কেউ আক্রমণ করতে পারত না প্রাচীনকাল থেকে। এখন আমরা দেখার চেষ্টা করব যে এই যে প্রাকৃতিক বেষ্টনী, এই প্রাকৃতিক বেষ্টনীর কারণেই কিন্তু বাংলাদেশ ভারতের অন্যান্য অঞ্চল থেকে পৃথক হয়েছিল, আলাদা হয়েছিল এবং স্বকীয় সত্তা পেয়েছিল, যার কারণে বাংলাদেশের আচার আচরণ, রীতিনীতি সবকিছুই দেখা যায় উত্তর ভারত থেকে আলাদা বা দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চল থেকে স্বতন্ত্র। এইটি সম্ভবপর হয়েছিল এই আঞ্চলিক স্বকীয়তার কারণেই, যে আঞ্চলিক স্বকীয়তাটা দান করেছিল ভৌগোলিক অবস্থান। এবার আমরা দেখার চেষ্টা করব ভৌগোলিক বৈশিষ্ট্য। ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রথমটাই আমরা দেখিয়েছি দক্ষিণ এশিয়ার সর্বপূর্ব প্রান্তে বাংলাদেশের অবস্থান। দক্ষিণ এশিয়ার সর্বপূর্ব প্রান্তে বাংলাদেশের অবস্থান হওয়ার কারণে যে সুবিধাটা হয়েছিল কি, উত্তর ভারতের অন্যান্য অঞ্চল যতটা ধর্ম বা অন্যান্য ইউরোপীয়দের আগমন ধরি অথবা প্রাচীনকাল থেকে যে সকল জাতির আগমন ঘটেছিল, তাদের আগমনের ফলে তারা যে আক্রমণের শিকার হয়েছে অথবা তাদের যে সংস্কৃতি, ধর্মের প্রভাব পড়েছে, বাংলাদেশে সর্বপূর্ব প্রান্তে অবস্থান হওয়ার কারণে সেগুলো ক্ষীণ হয়ে পড়েছে। আমরা ধর্মের ক্ষেত্রে এটা লক্ষ্য করি যে উত্তর ভারতে হিন্দু ধর্ম যতটা জেঁকে বসতে পেরেছিল, বাংলাদেশে ততটা জেঁকে বসতে পারেনি। বাংলাদেশে তার নিজস্ব যে স্বকীয়তা সেটা বজায় রেখে এখানে হিন্দু ধর্ম বলি, মুসলিম ধর্ম বলি বা বৌদ্ধ ধর্ম বলি, সকল ধর্মই বাংলাদেশে স্বকীয়তা বজায় রেখে সেই ধর্ম এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। অনেক লুজ, অনেক রিল্যাক্সেবল ধর্ম এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা হিন্দু ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক অথবা বৌদ্ধ ধর্ম হোক। এটা সম্ভবপর হয়েছিল সর্বপূর্ব প্রান্তে অবস্থান হওয়ার কারণে। বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের আরেকটি দিক বদ্বীপ। বাংলাদেশে আমরা যদি দেখি, উত্তরে হিমালয় পর্বতমালা বা পশ্চিমে কিছু ছোটখাটো পর্বতমালা, পূর্বের কিছু পর্বতমালা এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের কিছু পর্বতমালা ব্যতীত সমগ্র ভূভাগই ছিল সমতল ভূমি, যেটাকে বলা হয়েছে গ্রেট ডেল্টা, পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ। আমরা যদি দক্ষিণ পূর্ববঙ্গে দেখি, প্রায় পুরোটাই
সমতল ভূমি। এই সমতল ভূমি একেবারে সাগরের সাথে গিয়ে মিশেছে। এই সমতল ভূমি হওয়ার কারণেই বাংলাদেশে অর্থনীতিতে, কৃষিক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। আরেকটি বৈশিষ্ট্য আমরা দেখিয়েছি, সেটা হলো মৌসুমী জলবায়ু। মৌসুমী জলবায়ু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জুন থেকে অক্টোবর পর্যন্ত আমরা দেখতে পাই যে বঙ্গোপসাগর থেকে এই বায়ু উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়ে পাহাড়গুলোতে ধাক্কা লেগে মেঘ আকারে উপরের দিকে উঠে যায় এবং পরবর্তীতে বৃষ্টি হয়ে যাবে, যার কারণে জুন থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাত হওয়ার ফলে বাংলাদেশে কৃষি উৎপাদন সম্ভবপর হয়েছে। কৃষিক্ষেত্রে, মৎস্য উৎপাদনের ক্ষেত্রে এই মৌসুমী জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। মৌসুমী জলবায়ু কেবলমাত্র যে কৃষিক্ষেত্রে বা মৎস্য উৎপাদনের ক্ষেত্রে প্রভাব রাখছে তা নয়, এর ফলে বাংলাদেশের মানুষের অর্থাৎ জনজীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সেই প্রভাবটি হলো বাংলাদেশের মানুষ অধিকাংশই অলসপ্রিয়। আমরা লক্ষ্য করি জুন থেকে অক্টোবর পর্যন্ত যখন বৃষ্টিপাত হয়, মানুষ ঘর হতে বের হয় না। এই মৌসুমী জলবায়ু এটা মানুষের জনজীবনের উপর এই প্রভাবটা ফেলেছিল। আরেকটি বৈশিষ্ট্য আমরা দেখব, সেটা হলো সমুদ্র। বাংলাদেশের দক্ষিণে বিশাল জলরাশি। আগেই বলেছি রাজনৈতিক দিক থেকে এটা একটা বর্ম ছিল, এটা একটা দুর্ভেদ্য প্রাচীর ছিল, যেটা সহজে কেউ অতিক্রম করতে পারত না। আবার জানা পৃথিবীর কাছে উন্মুক্ত ছিল। এই পথ ধরে উপনিবেশিক শক্তিগুলোর আগমনও ঘটেছিল। এই সমুদ্র বাংলাদেশের আর্থসামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছিল, এখনো রাখছে। সেটা আমরা আলোচনা করব ক্রমান্বয়ে। নদী। বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশে জালের মতো নদী ছড়িয়ে রয়েছে। এই নদ নদীগুলো অসংখ্য নদ নদী বাংলাদেশে, যে নদ নদীগুলো বাংলাদেশের মানুষের জনজীবনে, অর্থনৈতিক জীবনে, কৃষি অর্থনীতিতে, সামাজিক ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। সমুদ্রের যেমন প্রভাব রয়েছে অর্থনীতির ক্ষেত্রে, তেমনি নদীরও প্রভাব রয়েছে অর্থনীতির ক্ষেত্রে। আমরা ক্রমান্বয়ে নদী এবং সমুদ্রের এই যে প্রভাব বা এই ভৌগোলিক বৈশিষ্ট্যের যে প্রভাব, সেটা সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী, বাংলাদেশে নদী, বিখ্যাত নদীগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার আমরা চেষ্টা করব। উভয় বাংলার অন্যতম প্রধান নদী গঙ্গা, যেটার উৎপত্তি স্থান হিমালয়ের গাঙ্গোত্রী নামে হিমবাহ থেকে। বাংলাদেশে যেটা প্রবেশ করেছে পদ্মা নামে। মেঘনা আরেকটি অন্যতম প্রধান নদী, যেটার উৎপত্তি আসামের খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ে, যেটার আসামের নাম হলো বরাক। ব্রহ্মপুত্র, যার প্রাচীন নাম লৌহিত্য, উৎপত্তি হিমালয়ের মানস সরোবরে। ব্রহ্মপুত্রের প্রধান ধারা যেটা যমুনা নামে পরিচিত। এই যমুনা এবং পদ্মার সম্মিলন ঘটেছে চাঁদপুরে। উত্তরবঙ্গের পদ্মা যেমন রয়েছে একটি নদী, তেমনি আরেকটি অন্যতম নদী হলো করতোয়া, যেটা ভুটানের সীমান্তের কাছে হিমালয়ে উৎপত্তি হয়ে
দার্জিলিং, জলপাইগুড়ি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কর্ণফুলী, এটার উৎপত্তি আসামে লুসাই পাহাড়ে। এটা দক্ষিণ পূর্ব বাংলার একটা উর্ধব নদী। আমরা এই যে নদ নদী এবং সমুদ্র বাংলাদেশের আর্থসামাজিক জীবনে, সাংস্কৃতিক জীবনে যে প্রভাব রেখেছিল সেটা ক্রমান্বয়ে আলোচনা করব। ঐতিহাসিক অতুল সুর বলার চেষ্টা করেছে বাংলার ইতিহাস ও সামাজিক জীবনকে বৈচিত্র্যময় করে তুলেছে নদীসমূহ। নিহারঞ্জন রায় বলেন, বাংলার ইতিহাস রচনা করিয়াছে বাংলার ছোট বড় অসংখ্য নদ নদী। এই নদ নদীগুলোই বাংলার প্রাণ, ইহারাই বাংলাকে গড়িয়াছে, বাংলার আকৃতি প্রকৃতি নির্ণয় করিয়াছে, যুগে যুগে এখনো করিতেছে। এই নদ নদীগুলোই বাংলার আশীর্বাদ এবং প্রকৃতির তাড়নায়, মানুষের অবহেলায় কখনো কখনো বোধ হয় বাংলার অভিশাপ। কাজেই নদ নদীগুলো যেমন আমাদের কাছে আশীর্বাদ, তেমনি অভিশাপও ছিল, এখনো রয়েছে। নদ নদীগুলোর আমরা ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ সম্পর্কে অনেকেই পড়েছি সেই ছোট্টকাল থেকেই। নদ নদীর কিছু নেতিবাচক প্রভাব রয়েছে। মৌসুমী জলবায়ুর ফলে জুন থেকে অক্টোবর পর্যন্ত যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, এই বৃষ্টিপাতের ফলে নদীর উভয় কূল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়। এই বন্যার ফলে আমরা দেখতে পাই যে গবাদি পশু থেকে শুরু করে মানুষের জীবনহানি পর্যন্ত ঘটে। ঘরবাড়ি বিলীন হয়ে যায়, ক্ষেত নষ্ট হয়ে যায়। নদী শিখস্তি মানুষগুলোর আশ্রয়হীন হয়ে পড়ে। এটা নদীর একটা বিরূপ প্রভাব আমরা দেখতে পাচ্ছি। কিন্তু নদীর বিরূপের চেয়ে যেন ইতিবাচক প্রভাবটাই রয়েছে বেশি। বাংলাদেশে কৃষি অর্থনীতিতে নদীর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বাংলাদেশ আদিকাল থেকে আমরা জানি সুজলা সুফলা শস্য শ্যামলা। নদীর উভয় কূল প্লাবিত হয়ে পলিমাটি জমে। এই পলিমাটিতে খাদ্যশস্য অধিক পরিমাণে উৎপাদিত হয়, যার ফলশ্রুতিতে উদ্বৃত্ত উৎপাদন হয়। যখনই উদ্বৃত্ত উৎপাদন হয়, তখনই কিন্তু কোনো শহর বা নগর গড়ে ওঠে বা হাট বাজার গড়ে ওঠে। নদীগুলো কিন্তু এই ক্ষেত্রে, এই কৃষি অর্থনীতির ক্ষেত্রে অবদান রেখেছিল। মাটির উর্বরতা বৃদ্ধি করেছিল, এখনো করছে, এবং ব্যাপক পরিমাণে শস্য উৎপাদিত হচ্ছে। কেবল শস্য উৎপাদনেই নয়, মৎস্য আহরণের ক্ষেত্রে মাছে ভাতে বাঙালি আমরা যেটা বলে থাকি, এই মাছে ভাতে বাঙালি সম্ভবপর হয়েছে নদীর কারণে। নদীতে প্রচুর পরিমাণে মৎস্য আহরিত হয়। এখন আমরা যেটা জাতীয় মাছ ইলিশ বাইরে এক্সপোর্টও করে থাকি। কাজেই আমাদের যেমন পুষ্টি চাহিদা ফিল আপ করছে, পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও নদী অবদান রাখছে। অর্থনীতির অন্যতম আরেকটি দিক যদি আমরা দেখি, নদী বন্দর। প্রাচীনকাল থেকে আমরা অনেক নদী বন্দর দেখেছি। প্রাচীন বাংলার তাম্রলিপ্তি একটি বিখ্যাত নদী বন্দর। কাজে এই যে নদী বন্দরগুলো এখনো বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্টের 90%-এরও অধিক করে থাকে এই নদী বন্দরগুলো দিয়ে। কাজে এখানে নদীর একটা প্রভাব রয়েছে। নদী কেন্দ্রিক আমরা দেখতে পাই নগর এবং শহর গড়ে উঠেছে। যদি আমরা দেখি বুড়িগঙ্গার তীরে
ঢাকা প্রাচীনকালে আমরা যদি দেখি করতোয়ার তীরে গড়ে উঠেছে প্রাচীন পূর্ণনগর সভ্যতা। আমরা আদিকাল থেকে দেখতে পাই যে নগর কেন্দ্রিক যে সভ্যতাগুলো গড়ে উঠেছে সেগুলো নদীকে কেন্দ্র করে। বিশ্ব সভ্যতার যেদিকেই তাকাই না কেন সব অধিকাংশই আমরা দেখতে পাই নদীকেন্দ্রিক সভ্যতা। মিশরীয় সভ্যতা নীল নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। সুমেরীয় সভ্যতা টাইগ্রিস ইউফ্রেটিস নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তেমনি বাংলাদেশেও নগরায়ন প্রাচীনকাল থেকে আমরা দেখতে পাচ্ছি নদীকে কেন্দ্র করে। যেমন পূর্ণনগর সভ্যতা যেটা প্রাচীন বাংলার আদি নগর, সেটি করতোয়া নদীর তীরে গড়ে উঠেছিল। কাজে এই যে নগরায়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অর্থনীতির আরেকটি দিক একটু বলা দরকার। নদীপথে আদিকাল থেকেই মানুষ সহজে সুলভে যাতায়াত করতে পারত এবং পণ্য পরিবহন করতে পারত, যেটা বাংলাদেশের অর্থনীতিতে এখনো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। নদীপথে এখনো উত্তর দক্ষিণ পূর্ব বাংলার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে নদীপথই তাদের অন্যতম প্রধান বাহন পণ্য পরিবহন এবং যাতায়াতের ক্ষেত্রে। এবার আমরা দেখব সামাজিক ক্ষেত্রে নদী কিরূপ প্রভাব ফেলছে। সামাজিক ক্ষেত্রে যদি আমরা দেখি, সামাজিক ক্ষেত্রে বিভিন্ন শ্রেণী যে বসবাস করে এই শ্রেণী সৃষ্টিতে কিন্তু নদীর একটা প্রভাব রয়েছে এবং সমুদ্রেরও প্রভাব রয়েছে। বাংলাদেশে মৎস্যজীবী শ্রেণী প্রচুর পরিমাণে তারা জীবিকা আহরণ করে নদী এবং সমুদ্র থেকে মৎস্য আহরণ করে। এই শ্রেণীটা সৃষ্টি হয়েছে নদী থাকার কারণে। যদি নদী না থাকতো তাহলে হয়তো এই শ্রেণীটা সৃষ্টি হতো না। মাঝি শ্রেণী সমাজে রয়েছে আমাদের, যারা জীবিকা নির্বাহ করে নদী এবং সমুদ্রকে কেন্দ্র করে। আধুনিক কালে বড় বড় জাহাজ, সেই জাহাজে নাবিক এই সমাজে দেখতে পায়। এই নাবিক শ্রেণীটাও তৈরি হয়েছে সমুদ্র এবং নদী থাকার কারণে। অন্যদিকে নদী কেন্দ্রিক আমরা দেখতে পাচ্ছি অনেক শিল্প কলকারখানা গড়ে উঠেছে। এই শিল্প কলকারখানাগুলোতে বিভিন্ন পেশাজীবী শ্রেণী মানুষেরা কাজ করছে। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর লোক কাজ করছে। নদী কেন্দ্রিক জাহাজ শিল্প গড়ে উঠেছে। এই জাহাজ শিল্পেও প্রচুর পরিমাণে লোক কাজ করছে বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে নির্মিত জাহাজগুলো অন্যান্য দেশে অর্থাৎ ইউরোপের দেশগুলোতে আমরা রপ্তানি করছি। এটা বাংলাদেশে যেমন সামাজিক ক্ষেত্রে বিভিন্ন শ্রেণী সৃষ্টি করেছে, তেমনি অর্থনীতিতেও একটা গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছিল। বাংলাদেশের জনজীবনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে নদীর গুরুত্বপূর্ণ প্রভাব ছিল। জনজীবনে বিশেষ করে বাংলাদেশিদের বলাই হয়ে থাকে অতিথিপরায়ণ এবং কমন। এটা নদীর কারণে সম্ভবপর হয়েছিল। নদীর উভয় কূল প্লাবিত হয়ে মাটি সিক্ত হয়, নরম হয়, কোমল হয়। এই নরম এবং কোমল এই রূপ দেখেই মানুষ অতিথিপরায়ণ হয়ে উঠেছিল, কোমল হয়ে উঠেছিল। যুগ যুগ ধরে অবলোকন করেছিল বলে এটা সম্ভবপর হয়েছিল। বাংলাদেশে মানুষ বিদ্রোহী ভাবাপন্ন, এটাও নদীর প্রভাব এবং সমুদ্রের প্রভাব ছিল। নদীর উত্তাল ঢেউ, এই উত্তাল ঢেউ দেখে এবং নদীর বিরূপ ভাব দেখে নদীর উভয় কূল প্লাবিত করছে, মানুষের ঘর বাড়ি পশু পাখি সবকিছু
সংহার করছে। এই যে নদীর এই বিদ্রোহী ভাবটি দেখে মানুষ কিন্তু বিদ্রোহ ভাবাপন্ন হয়ে উঠেছিল এবং হয়ে উঠেছে, এখনো সেটা মানুষের চরিত্রে আমরা দেখতে পাই। হঠাৎ করে মানুষ বিদ্রোহ ভাবাপন্ন হয়ে ওঠে। নদীর আরেকটি প্রভাব ছিল, সেটা হলো জনজীবনের ক্ষেত্রে সংগ্রামী হওয়া। আমরা দেখি নদীর উভয়কূল প্লাবিত হয়, নদী যাদের ভেঙে বাড়িঘর ভেঙে নিয়ে যায়, সে সকল মানুষজন অত্যন্ত সংগ্রামী হয়ে ওঠে। আমরা বিভিন্ন অঞ্চলে মানুষগুলোর দিকে তাকালেই দেখতে পাই যে এই নদীর শিখস্তি মানুষগুলো অত্যন্ত সংগ্রামী, তারা সংগ্রাম করে টিকে থাকে। জনজীবনের এই সকল দিক যেমন প্রভাব রয়েছে, তেমনি আমরা আবার সাংস্কৃতিক ক্ষেত্রেও দেখতে পাই নদীর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। সাংস্কৃতিক ক্ষেত্রে কাব্য রচনা, গান, উপন্যাস, চলচ্চিত্র প্রভৃতি ক্ষেত্রেই নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা রবীন্দ্রনাথ বলি, নজরুল বলি, জসীমউদ্দিন বলি, সকলের ক্ষেত্রে, সকলের সাহিত্যকর্মের ক্ষেত্রে দেখতে পাই নদ নদীর প্রভাব। যদি আমরা রবীন্দ্রনাথকে দেখি তাহলে দেখতে পাবো রবীন্দ্রনাথকে বলাই হয়ে থাকে বর্ষা ও নদীর কবি। তিনি অসংখ্য তার সাহিত্য কর্ম সৃষ্টি করেছেন নদীর দ্বারা প্রভাবিত হয়ে। তার যদি আমরা দেখি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এটা তিনি আত্রাই প্রতিশ্বর কাচারি বাড়িতে বসে রচনা করেছেন। কাচারি বাড়ির সামনে দিয়ে প্রবাহিত আত্রাইয়ের শাখা নদী নাগর নদী। আমরা দেখতে পাই তার দুটো জাহাজ ছিল, নামও নদীর নামই ছিল, চিত্রা এবং পদ্মা। তার অসংখ্য কবিতা সাহিত্যকর্ম আমরা দেখতে পাচ্ছি নদী কেন্দ্রিক, নদীর দ্বারা প্রভাবিত হয়ে লিখেছেন। সোনার তরী, চিত্রা, চৈতালি, কণিকা, কল্পনা কল্পনা, নৈবধ্য, চিত্তাঙ্গদা, মালিনী, গান্ধারীর আবেদন, বিদায় অভিশাপ, ছিন্নপত্রের গল্পগুচ্ছ। ছিন্নপত্রের কে বলাই হয়ে থাকে নদী উপাখ্যান। কাজে রবীন্দ্রনাথ শিলাইদহ বলি, শাহজাদপুর বলি, অথবা আত্রাই প্রতিশ্বর বলি, এই এলাকাগুলো ঘুরেছেন এবং অসংখ্য কবিতা গান রচনা করেছেন। তার যেমন আমাদের জাতীয় সঙ্গীতে এর প্রভাব দেখতে পাই। জাতীয় সঙ্গীতে আমরা দেখতে পাচ্ছি যে কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছে আছো বটের মূলে নদীর কূলে কূলে। এটা যদি নদী না থাকতো বাংলাদেশের প্রকৃতিতে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে, কখনোই এই রচনা করা সম্ভব হতো না। আবার নজরুলের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নজরুলও তার অসংখ্য কাব্যগ্রন্থ, গান এই নদীকে কেন্দ্র করে রচনা করেছেন। যেমন আমরা দেখতে পাচ্ছি, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা, ধারা গঙ্গোত্রী বলবীর, বল উন্নত চির মমশির। গঙ্গা নদীর রূপ তিনি এখানে ফুটে তুলেছেন। আমরা দেখতে পাচ্ছি, পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যায়। গানটি রচিত হয়েছে পদ্মাকে কেন্দ্র করে। ওরে সুরমা পদ্মা কর্ণফুলি তোদের ভাটিস্রোতে নিয়ে যা আমার না বলা কথাগুলি ধুয়ে মোর বুক হতে। এগুলো নজরুলের রচনা। কাজেই রবীন্দ্রনাথ
নজরুল, জসীমউদ্দিনের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে নদ নদীর প্রভাব রয়েছে। আধুনিক কালে আমরা দেখতে পাচ্ছি অনেক উপন্যাস, নাটক ইত্যাদি রচিত হচ্ছে নদীকেন্দ্রিক, চলচ্চিত্র নির্মিত হচ্ছে। যেমন পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের এটাকে উপন্যাসকে চলচ্চিত্রে রূপায়িত করা হয়েছে। আধুনিক মনপুরা ছবির কথা যদি বলি, হাঙর নদী গ্রেনেডের কথা যদি বলি, সবগুলি নদী কেন্দ্রিক এবং নদী ফলশ্রুতিতে সম্ভবপর হয়েছে। অসংখ্য গানও যেগুলো বললাম রবীন্দ্রনাথের, নজরুলের রয়েছে, তেমনি আধুনিককালে গানও আমরা দেখতে পাচ্ছি নদী এবং সাগরকে কেন্দ্র করে তৈরি হয়েছে, নির্মিত হয়েছে। ও মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পা উড়াইয়া দে। এটা নদী না থাকলে বা সমুদ্র না থাকলে কখনো সম্ভবপর হতো না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, এখানে বাংলাদেশে বঙ্গোপসাগর ছিল বলে হয়তো এটা রচিত হয়েছিল। কাজেই আমরা সাংস্কৃতিক জীবনের ক্ষেত্রেও এর প্রভাব, নদ নদী এবং সমুদ্রের প্রভাব লক্ষ্য করি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নদ নদী যেমন আমাদের আর্থসামাজিক ক্ষেত্রে প্রভাব রেখেছে, সমুদ্রের প্রভাবটাও হুবহু একই রকম প্রায়। জনজীবনে নদী যেমন প্রভাব রেখেছে, সমুদ্রের প্রভাবও তদ্রূপ। সাংস্কৃতিক ক্ষেত্রেও আমরা সেই প্রভাবগুলো লক্ষ্য করি। নদীতে যেমন, সমুদ্রেও তেমন রয়েছে। কাজেই বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যসমূহ তার আর্থসামাজিক জীবন গঠনের ক্ষেত্রে, আর্থসামাজিক জীবনের ক্ষেত্রে, জনজীবনের ক্ষেত্রে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছিল, এটা নিঃসন্দেহে বলা যায়। ধন্যবাদ সকলকে।